এভরিওয়ান, আজকে আমাদের প্রিজমের প্রজেক্ট এইচএসসি 2026 এটা আজকে আমাদের প্রথম ক্লাস ফিজিক্সের। তো আজকে আমরা যে টপিকটা পড়বো খুব ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য, গোটা লাইফের জন্য, সেটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, এখন ভেক্টরটা অ্যাকচুয়ালি কি এটা সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত আইডিয়া নিব। কেননা আমরা যখন ভেক্টর টার্মটা উল্লেখ করি তখন আমাদের ভেক্টর বলতে আমরা জাস্ট একটা ওয়ার্ড বুঝি না, এটা বলতে আমরা কয়েকটা কম্পোনেন্ট বুঝি। আমরা আজ পর্যন্ত যতগুলো ফিজিক্সের কম্পোনেন্ট দেখছি, ফর এক্সাম্পল আমি ইলেমেন্টগুলোর নাম যদি বলি, আমরা আজ পর্যন্ত বলের ম্যাথ করছি, রাইট? আমরা বলের পরে হচ্ছে আমরা ত্বরণের ম্যাথ করছি, আমরা সরণের ম্যাথ করছি। এগুলো আমাদের জন্য খুবই কমন। এই যে আমরা বল, ত্বরণ, সরণ এগুলো নিয়ে আমরা আজ পর্যন্ত যত কাজ করছি, আমরা প্রত্যেকটা জায়গায় এদের ভ্যালু নিয়ে কাজ করছি। প্রত্যেকটার ভ্যালু ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি, জাস্ট একটা সিম্পল নাম্বার, একটা নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে যে এটা 10 নিউটন। আমি যদি ত্বরণের কথা বলি, হতে পারে হচ্ছে আমি জি এর ভ্যালুটা দিলাম 9.8, আমি সরণ দিলাম হচ্ছে 10 মিটার। এখন কোশ্চেনটা হচ্ছে এই যে আমি ভ্যালুগুলো বলতেছি 10 নিউটন, 9.8, 10 মিটার সবকিছু, এগুলো কিন্তু ডিরেকশনের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। এখন কোশ্চেন হচ্ছে ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট বলতে আমি অ্যাকচুয়ালি কি মিন করতেছি। আচ্ছা, ধরো এটা হচ্ছে একটা বস্তু, একটা বক্স অর সামথিং কিছু একটা। এই বক্সের উপর কেউ একজন পাঞ্চ মারলো, একটা ঘুষি, ঘুষিটা সে মারলো একদম স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর। আরেকজন ঘুষিটা মারলো একটু বাঁকা ভাবে, সাপোজ 60 ডিগ্রি। এখন একটু ভেবে দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যখন পাঞ্চটা মারবা এইভাবে, আর তুমি যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মারবা, বক্সের এই সারফেসে দুইটা ফোর্স কি সেম পড়বে? নিশ্চয়ই না। এই যে আমার দুইটা ফোর্স আলাদা হচ্ছে, অথচ আমি কিন্তু ফোর্সের ভ্যালুটা সেম রাখতেছি। আমি এটা সাপোজ 10, আচ্ছা আমি 100 দিলাম, 100 নিউটন। আমি এই ফোর্সটাকেও দিলাম 100 নিউটন। আমি কিন্তু দুইটা ফোর্সকে সেম রাখতেছি, 100 নিউটন, 100 নিউটন। কিন্তু এই জায়গায় যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে তখন এইটার অবস্থা একরকম হচ্ছে, যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে তখন এটার অবস্থা আরেক রকম হচ্ছে। অর্থাৎ এই যে আমার ডিরেকশনের উপর ডিপেন্ড করে আমার ফোর্সের যে চেঞ্জ হচ্ছে, অথচ ফোর্স কিন্তু আমি সেম দিচ্ছি, এই বিষয়টা নিয়ে ডিল করে হচ্ছে ভেক্টর। এখন আমরা ডিরেকশন বলতে অ্যাকচুয়ালি কি মিন করে এটা একটু আমরা ভালো করে বুঝি। ভ্যালুটা আই গেস কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ডিরেকশনকে আমরা কয়েকটা ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা কি হতে পারে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এটাতে আমরা ব্যাখ্যা করতে পারি একটা। আমরা আরেকটা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা গ্রাফে যদি আমরা প্লট করি, অর্থাৎ এক্সিসের বেসিসে, আমরা এক্সিসের বেসিসে যদি প্লট করি তখন আমরা সেটা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করব। আমরা এখানে কি করতে পারি, সাপোজ এইভাবে আছে, আমরা বলতে পারি নর্থ 25 ডিগ্রি ইস্ট। এখানে আমরা কি বলতে পারি, এক্স এক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কোনো একটা এলিমেন্ট। এই যে আমরা কোনো কিছু ডিরেকশনে বেসিসে প্রকাশ করতেছি, এইটার অ্যাপ্লিকেশনটা বা এইটার প্রয়োজনীয়তাটা কোথায়? আমরা একটা গ্রাফ আঁকি। এখন আমরা কেন গ্রাফটা নিচ্ছি, কেন আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট নিচ্ছি না, এটার একটা কারণ হচ্ছে আমরা যে ম্যাথগুলো করব আমাদের প্রত্যেকটা ম্যাথ আমরা এক্সিসের সাপেক্ষে বিবেচনা করতেছি। যখন আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টের সাপেক্ষে বিবেচনা করব, হতে পারে সেটা শূন্য কোনো একটা কিছু, কোনো একটা প্লেন হতে পারে, রকেট হতে পারে, মিসাইল হতে পারে, স্যাটেলাইট হতে পারে, তখন আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট বলতে পারি। বা কোনো একটা লোকেশন, সাপোজ আমার স্কুলটা কোথায়, কলেজটা কোথায়, ভার্সিটিটা কোথায়, প্রকাশনীটা কোথায়, সবকিছু। কিন্তু যখন আমরা এক্সিসের সাপেক্ষে বিবেচনা করব তখন আমাদের প্রত্যেকটা লোকেশন হবে এক একটা পয়েন্ট। ফর এক্সাম্পল এই পয়েন্টটা, এই পয়েন্টটা শূন্যের মধ্যে ভেসে আছে। এখন আমি এই পয়েন্টটাকে ডিনোট করব, অর্থাৎ এই পয়েন্টটার ভ্যালু কত বা এই পয়েন্টটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা আমি এখন মিন করব। আমি বললাম যে এই পয়েন্টটা হচ্ছে 4,3। এই কথার অর্থ কি, এক্স এক্সিস বরাবর 4 গেছে, ওয়াই এক্সিস বরাবর 3 গেছে।
এখন আমি যদি হচ্ছে 4 এর পরে এইভাবে একটা স্ট্রেট লাইন টানি, আমি যদি 3 থেকে এইভাবে একটা স্ট্রেট লাইন টানি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের প্যারালালে, যে জায়গায় কাট করতেছে সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা, যেটা 4,3। এই যে আমি 4,3 একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারতেছি? আমি মুখে বলতে পারতেছি যেটা এক্স অ্যাক্সিস বরাবর 4 যেতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 যেতে হবে, দেন দুইটার সাথে পারপেন্ডিকুলার লাইন আঁকতে হবে, যে জায়গায় কাট করবে ওইটা আমার 4,3। অথবা আমি নরমালিও বলতে পারি যে এক্স অ্যাক্সিস বরাবর 4, ওয়াই অ্যাক্সিস বরাবর 3। ইস্যুটা হচ্ছে যখন আমি এইভাবে বলবো, এটা তো হচ্ছে একটা ভাষাগত প্রকাশ। আমাদের দরকার একটা নিউমেরিক্যাল প্রকাশ বা একটা ম্যাথমেটিক্যাল প্রকাশ, যে ম্যাথমেটিক্যাল প্রকাশ থেকে আমি বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো, যেখানে আমার একটা ভ্যালু থাকবে আর একটা ডিস্টেন্স থাকবে, সরি একটা ডিরেকশন থাকবে। তো এই জায়গাতে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি? এই যে আমার অরিজিন, আমি অরিজিন থেকে এখানে একটা স্ট্রেট লাইন টানতে পারি, এই পয়েন্টকে কাট করে এরকম কোন একটা লাইন। এরপরে কি করব? এইটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, অথবা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, এই জিনিসটা আমাকে বের করতে হবে। সাপোজ এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। তাহলে এখন আমি ডিরেকশনটা কিভাবে প্রকাশ করব? এখন আমি ডিরেকশনটা প্রকাশ করব, আমার পয়েন্টটা হচ্ছে 4,3 এবং সেটা এক্স অ্যাক্সিসের সাথে θ1 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। একইভাবে আমার পয়েন্টটা হচ্ছে 4,3, সেটা ওয়াই অ্যাক্সিসের সাথে θ2 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কিছুটা আইডিয়া আসলো যে ডিরেকশনটা কি, ভ্যালুটা কি। এখন এই যে আমি ডিরেকশন, ভ্যালু এই দুটো জিনিস বুঝাইলাম, এখন এই দুইটা জিনিসকে একসাথে নিয়ে আমরা ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করব, বা এই যে আমরা ভেক্টর টার্মটা বারবার উচ্চারণ করতেছি, এই ভেক্টর টার্মটার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি একটা ফিগার আঁকি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার একটা বিশাল বড় রোড, কোন একটা পাহাড়ি অঞ্চলের একটা রোড, আঁকা বাঁকা। ওয়েল, এখন এই রোডে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমার এন্ডিং পয়েন্ট। ওয়েল, এখন স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, সাপোজ এখানে তুমি হচ্ছে রেস করতেছো, তুমি পুরো লোকেশনটা এইভাবে কভার করবা, কভার করে তুমি এই জায়গাটাতে আসবা। এখন আমি যদি তোমাকে বলি যে এখান থেকে এই পর্যন্ত আসার জন্য ওয়েটা কি, বা তুমি আমাকে হচ্ছে গাইড করো যে আমি এখান থেকে এই পর্যন্ত কিভাবে আসবো। এখন ধরো যে এখানে অনেকগুলো রাস্তা আছে, ওকে, এখান থেকে একটা রাস্তা গেছে, এখান থেকে একটা রাস্তা গেছে, এইখান থেকে একটা রাস্তা গেছে, অর্থাৎ আমি রাস্তা হারানোর খুব বড় একটা সম্ভাবনা এই জায়গায় আমি দেখতে পারতেছি। তখন তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে আমি একদম স্ট্রেট 100 মিটার যাব, ফর এক্সাম্পল, দেন এইখানে গিয়ে আমি ডানে যাব, গেলাম ডানে। তারপর তুমি কি বলবা? ডানে যাওয়ার পর আমি যাব হচ্ছে আবারও, আমি যদি এই দিকে মুখ করে থাকি আবারও ডানে, এইভাবে আবার যখন এই বাঁকে আসবো, দুটা রাস্তা, এখান থেকে এসে আবার একটা লোকেশন, লেফট রাইট করে তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসছো। ফাইন। এখন যদি ডিস্টেন্স জিজ্ঞাসা করা হয়, এইখান থেকে এই পর্যন্ত কতটুকু পথ আমি কভার করছি, একটা কি হতে পারে, পুরো রাস্তাটা আমি যেভাবে গেছি আমি মিটারে দেখবো যে আমার কত কিলোমিটার হয়েছে। আরেকটা কি হতে পারে, তুমি অনেকগুলো স্ট্রেট লাইন টানছো, দেখো এখানে কিন্তু তুমি আমাকে স্ট্রেট লাইন বলছো, যা বলছো সব ডিরেকশন কিন্তু স্ট্রেট লাইন। প্রত্যেকটা স্ট্রেট লাইনের যেই কয়টা লেন্থ, এটা S1 হইতে পারে, S2 হইতে পারে, S3 হইতে পারে, প্রত্যেকটা স্ট্রেট লাইনের লেন্থ গুলাকে আমি যোগ করে দিলাম, যোগ করে আমি একটা ভ্যালু পাইলাম। ওকে, এই যে তুমি দুইটা ভ্যালুর কথা বলতিছো, এই দুইটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু ছিল ডিরেকশন ওয়াইজ, আর আরেকটা ভ্যালু ছিল জাস্ট সিম্পলি তুমি যে রাস্তা ফলো করছো সেই রাস্তার টোটাল লেন্থ যত হয় তত। এখন ইন ফিউচার যদি কখনো এমন হয় যে এখানে আরো অনেকগুলো এমন করে লাইন তৈরি হয়ে গেল, হাজার হাজার লাইন সাপোজ, তাহলে আমার ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা কি আরো বেশি জটিল হয়ে যাবে না এই পার্টিকুলার টাইমে? তখন কিন্তু আমি তোমার এই যে প্রথম অ্যাপ্লিকেশনটা, যে স্ট্রেট যান রাইটে যান, আবার স্ট্রেট যান রাইটে যান লেফটে যান, ব্লা ব্লা ব্লা, এই জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি। বাট সেকেন্ড যেটা, যে পুরো রাস্তা বরাবর যে কার্ভ আছে কার্ভ ফলো করা, এটা কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এখানে অনেকগুলো রাস্তা চলে আসছে। সো ডিরেকশন ম্যাটার্স। আমি যদি আমার রিয়েল লাইফ এক্সাম্পলও দেখি, তাহলে আমি দেখবো যে ডিরেকশন জিনিসটা যে কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত, যদি সে এলিমেন্টের
এক্সপ্লেনেশন বা এলিমেন্টের যে ভ্যালুগুলা সেটা ডিরেকশন ওয়াইজ চেঞ্জ হয়। চেঞ্জ না হলে কিন্তু আমার মাথা ব্যথা নেই। যদি চেঞ্জ না হতো তাহলে কিন্তু আমি তোমাকে বলতাম না যে তুমি সোজা যাও, ডানে যাও, বামে যাও, বা তুমি আমাকে বলতে না সোজা যাও, ডানে যাও, বামে যাও। যেই চেঞ্জ হচ্ছে অথবা যেই আমার হারায় যাওয়ার সম্ভাবনা আছে, তুমি কিন্তু ইনফরমেশনটা আমাকে দিয়ে দিচ্ছ। সো ডিরেকশনটা গুরুত্বপূর্ণ। আবার এইটা আমরা সবচেয়ে পপুলার ইউজ কোথায় দেখতে পারি? ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান, এটা সাপোজ একটা যুদ্ধ বিমান, এটা এদিকে মুভ করতেছে। এই জায়গাতে একটা মিসাইল সেট করা আছে ফর এক্সাম্পল। এই যুদ্ধ বিমানটাকে হিট করতে হবে। এর জন্য আমার কি দরকার? একটা এক্সাক্ট লোকেশন, রাইট? এখন এক্সাক্ট লোকেশনটা আমি কিভাবে আনতে পারি? হোয়াট ইফ আমি এটাকে একটা এক্সিস হিসেবে কল্পনা করি। এই এক্সিসে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্সিসের ঠিক অরিজিনে অর্থাৎ 0,0 এই লোকেশনে আছে হচ্ছে আমার মিসাইলটা, এখানে হচ্ছে আমার যুদ্ধ বিমানটা। আমি এর লোকেশনটা যদি জানি এই এক্সিসের সাপেক্ষে, অর্থাৎ এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এই দুটো সাপেক্ষে, এটা লোকেশন যদি হয় সাপোজ 1000,1500, অর্থাৎ এই বরাবর 1000 গেল, এই বরাবর সে 1500 গেল। এখন এই এক্সাক্ট মোমেন্টে এই এক্সাক্ট লোকেশনে এই যুদ্ধ বিমানটা আছে। এখন যদি আমি কি হিট করতে চাই, আমার এই আমার এই কামানের যে নলটা, এটাকে কি আমার হচ্ছে মুভ করাইতে হবে। এরকম স্ট্রেট থাকলে মুভ করাইতে হবে একটা সার্টেন অ্যাঙ্গেলে। তুমি যদি এক্সাক্ট লোকেশনটা না জানো, তুমি কত অ্যাঙ্গেলে কিভাবে ঘুরাইতে পারবে তুমি বলবা কিভাবে? সো ভেক্টরের অ্যাপ্লিকেশন হিউজ। তুমি যতগুলো চ্যাপ্টার সামনে করবা, সেটা চ্যাপ্টার 1 হোক, তুমি তাপগতিবিদ্যাতে যাও, তুমি এরপরে হচ্ছে লরেঞ্জ উপপাদ্যতে যাও, তুমি হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি পড়ো, সবকিছুতে তুমি দেখবা যে ভেক্টরটা আছে। তার কারণ কি? ডিরেকশনের সাথে ফিজিক্সের ম্যাক্সিমাম এলিমেন্টের দেখা যায় একটা সুন্দর সম্পর্ক আছে, আর আমরা ওই সম্পর্কটা নিয়েই লেখাপড়া করব, হুইচ ইজ ভেক্টর। তো রিয়েল লাইফ এক্সাম্পল শেষ। এখন আমরা দেখব যে এই যে আমরা ভেক্টর টার্মটা বলতেছি, এটা আমরা প্রকাশ করব কিভাবে। প্রত্যেকটা ব্যাপারেরই একটা সায়েন্টিফিক ওয়ে অফ অ্যাপ্রোচ আছে, ওয়ে অফ এক্সপ্রেশন আছে, যেটা দিয়ে আমরা মূলত ব্যাপারটাকে প্রকাশ করতে পারি। সিমিলারলি ভেক্টরেরও একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে। সেটা কি? ধরলাম যে এটা হচ্ছে একটা এক্সিস, এটা হচ্ছে আরেকটা এক্সিস, এখানে আছে হচ্ছে একটা পয়েন্ট। আমি সাপোজ এখানে আরেকটা এক্সিস দিলাম, এটা হচ্ছে জেড এক্সিস। প্রত্যেকটা এক্সিস একটা একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, লাইক একটা একটার সাথে 90 ডিগ্রি, এটা এটা এটা। সো এটা হচ্ছে একটা 3D সারফেস। একটা 3D সারফেসের মধ্যে এই যে একটা আমার পয়েন্ট। তো এই পয়েন্টটা আমি ধরলাম 4 3 2। এই কথার অর্থ কি? এক্স এক্সিস বরাবর সে গেছে 4, ওয়াই এক্সিস বরাবর সে গেছে 3, জেড এক্সিস বরাবর সে গেছে 2। জাস্ট একটু ইমাজিন করো যে কোন একটা কিছু এই পর্যন্ত 4, এই পর্যন্ত 3, আর এই পর্যন্ত 2। এখন তুমি যদি তিনটা স্ট্রেট লাইন টানো, একটা পয়েন্টে কাট করবে, এটা হচ্ছে পয়েন্টটা। এখন এই পয়েন্টটাকে আমি কিভাবে প্রকাশ করব, এর ভেক্টরাইজেশনটা আসলে কিভাবে সম্ভব? আমাদের মাথায় রাখতে হবে, যখন আমি এক্স এক্সিসের কথা বলবো, এই ক্ষেত্রে আমরা ডিরেকশনটাকে আই দিয়ে প্রকাশ করি, আর উপরে এরকম একটা আমরা চিহ্ন দিব, এটাকে বলি ক্যাপ। ক্যাপ হচ্ছে, আমি যদি একটু বড় করে লিখি, এইরকম একটা সাইন, এটা হচ্ছে ক্যাপ। আমরা যখন এক্স এক্সিস এর কথা বলবো তখন আমরা দিব আই ক্যাপ, আমরা যখন ওয়াই এক্সিস এর কথা বলবো তখন আমরা দিব জে ক্যাপ। সিমিলারলি আমরা যখন জেড এক্সিস এর কথা বলবো আমরা দিব কে ক্যাপ। আই জে কে, এই তিনটা জিনিস সিম্পলি আমরা জাস্ট এই জায়গায় ইনপুট দিব, অর্থাৎ আমাদের রেজাল্টটা কি আসবে? 4i প্লাস 3j প্লাস 2k। তোমরা একটু দেখো, এইটা হচ্ছে আমাদের এই পয়েন্টের একটা ভেক্টর ফর্ম। এখন এই যে আমরা ফর্মের কথাটা বললাম, এটা দ্বারা আমরা কি বুঝি? আমরা বুঝি এক্স এক্সিস বরাবর +4, ওয়াই এক্সিস বরাবর +3, জেড এক্সিস বরাবর +2। আমরা যদি সামনে একটা মাইনাস দিতাম, এটা মানে কি এই দিকে ছিল। আমরা যদি এইটার সামনে একটা মাইনাস দিতাম, -3 দিতাম, আমরা কি বুঝাইতাম? ওয়াই অ্যাক্সিসে এই জায়গায় ছিল। এইভাবে আমরা যে কোনো কিছুর এক একটা ভেক্টর ফর্ম বের করতে পারি, ভেক্টর ফর্ম লিখতে পারি। এখন এই যে আমরা ভেক্টর ফর্মের কথাটা বললাম যে আমরা ভেক্টর রূপে প্রকাশ করতেছি বা এরকম কিছু একটা, এই প্রত্যেকটা ভেক্টর ফর্মই
এক্সিস গুলোর সাথে এক একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, এক্স দেন अगेन ওয়াই দেন अगेन হচ্ছে জেড। এই প্রত্যেকটা পয়েন্টই আমি যখন 4 বলতেছি এটা এক্স অ্যাক্সিসের উপর, এটা এক্স অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেল করে নাই। আমি যখন শুধু 3 বলবো এটা শুধু ওয়াই এর উপর, তখন এটা ওয়াই এর সাথে অ্যাঙ্গেল করে নেই। কিন্তু যখন আমি 4 3 2 বলতেছি তখন এটা তো শূন্যে, শূন্যে থাকা মানে হচ্ছে অরিজিনের সাথে এইটার একটা অ্যাঙ্গেল আছে। এই যে আমি বলতেছি অরিজিনের সাথে এটা একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা যদি আমি টানি, এই অ্যাঙ্গেলটা এই তিনটা, এই এক্স ওয়াই জেড তিনটার সাথে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করে। কিভাবে করে? আমি সাপোজ একটা 3D স্ট্রাকচার আঁকি, ধরলাম যে এটা হচ্ছে একটা 3D স্ট্রাকচার। এই 3D স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই বরাবর আমি দিলাম জেড অ্যাক্সিস। তাহলে এক্স আর জেড একটা তল তৈরি করছে। তো আমি যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটা তুমি চাইলে এই তলের সাপেক্ষে অ্যাঙ্গেল বের করতে পারো। আবার আমি যে পয়েন্টটা বের করতেছি শূন্যের মধ্যে, তুমি চাইলে এই জেড এর সাথে সেইটার একটা স্ট্রেট লাইন টেনে এই অ্যাঙ্গেলটাও বের করতে পারো। অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেলেরই দেখা যাবে, প্রত্যেকটা এই সাইডের সাথে আমি এই পয়েন্টের একটা অ্যাঙ্গেল পাচ্ছি, যেটা সামনে গিয়ে আমরা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনে এটা সলভ করব। এটা এখন একটু বলে রাখলাম যাতে ওই সময় গিয়ে আমাদের একটু বুঝতে অসুবিধা কম হয়। পরের স্লাইডে যাই। এই যে আমরা এতগুলো ভেক্টরের কথা বললাম, প্রত্যেকটা ভেক্টরেরই কিছু না কিছু ভাগ আছে, বিভিন্ন টাইপ আছে। এই টাইপগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। প্রথম যে টাইপটা আসে একক ভেক্টর। এই একক ভেক্টরটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে আর এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একক ভেক্টরের মানটা হচ্ছে 1, সেটা আমরা একক শব্দটা দেখে বুঝতে পারতেছি। এটাকে আমরা এ ক্যাপ দিয়ে প্রকাশ করি। কোশ্চেন হচ্ছে এই যে আমি এ ক্যাপটা বললাম, এটার ভ্যালু আমি বলতেছি 1, এটা ডিরেকশনটা কি? আচ্ছা, ধরো যে আমার কাছে একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে এটা একটা ভেক্টর, জাস্ট আমি সিম্পলি একটা ভেক্টর লিখলাম এ। এই ভেক্টরটাকে যখন আমি মান বের করতে যাব তখন আমাকে এ স্টাইলে লিখতে হবে, অর্থাৎ ভেক্টরটা মডিউলাসের ভিতরে। এখন এই জিনিসটাকে আবার আমি চাইলে সিম্পলি জাস্ট এ লিখতে পারি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার একটা ভেক্টর যার মধ্যে আমি ডিরেকশন পাচ্ছি, ভ্যালু পাচ্ছি। এটা হচ্ছে জাস্ট মান, সিমিলারলি এটা হচ্ছে জাস্ট মান, আমি মানটা বের করতেছি। এখন এই যে আমি মান বের করতেছি, মানটা কিভাবে বের করবো ফর্মুলাকে এটা আমরা পরে দেখবো, বাট আপাতত বুঝি এখানে আমরা মান বের করলাম। মান বের করলে এই স্টাইলে ডিনোট করতে হয়। এখন আমি যখন এই ভেক্টরটারই যখন আমি একক ভেক্টর বের করব তখন কি হবে? সিম্পলি আমি ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিব, অর আমি সিম্পলি এই স্টাইলে লিখব। ওকে ফাইন, তাহলে এখানে আমরা কি বুঝতেছি? একটা ভেক্টর আছে যার মধ্যে মান আছে, দিক আছে, তাকে আমি তার মান দিয়ে ভাগ দিচ্ছি। সো মান আর মান এই দুইটা যখন আমি ভাগ দিচ্ছি, ভ্যালু আমার অটোমেটিক্যালি 1 হয়ে যাচ্ছে, বাট ডিরেকশন কিন্তু ভাগ দেওয়ার কোনো ওয়ে নাই। সো আমি এইখানে এই রেজাল্টটাতে যে মানটা পাচ্ছি, ওভারঅল রেজাল্ট থেকে যে মানটা পাচ্ছি, এই মানের কিন্তু ডিরেকশনে কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ এইখান থেকে আমি যে একক ভেক্টরটা পাবো, এই একক ভেক্টরের ডিরেকশন তার যে অ্যাকচুয়াল ভেক্টর আছে ওইটা সমান হবে। এই এমসিকিউটা মোটামুটি সবচেয়ে বেশি আসে যে একক ভেক্টরের ডিরেকশন অ্যাকচুয়ালি কোনটা। তাহলে একক ভেক্টর ডিরেকশন কোনটা? আমি যেই ভেক্টরটার একক ভেক্টর বের করতেছি ওই ভেক্টর ডিরেকশন, এটা ডিরেকশন সেম। এই কথাটা পরের কথা লেখা আছে যে একক ভেক্টর এবং মূল ভেক্টরের দিক একই। আবার কি লেখছে? দুইটা ভেক্টরের দিক একই হলে তাদের একক ভেক্টর সমান হবে। আচ্ছা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে সাপোজ আমি দুইটা ভেক্টর নিই, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমি ধরলাম যে এইটার ডিরেকশন হচ্ছে অ্যালং নর্থ, এইটার ডিরেকশন হচ্ছে অ্যালং নর্থ। ফর এক্সাম্পল আমি এটা বললাম যে এ বি দুইটা আমি র্যান্ডম ভেক্টর নিচ্ছি যারা হচ্ছে অ্যালং নর্থ হচ্ছে মুভ করতেছে। এখন এই দুজনের মান যাই হোক, আমি ধরলাম এর মান হচ্ছে 100, আমি যদি এর মান হচ্ছে 2000 ধরি, বাট স্টিল যখন আমি একক ভেক্টরটা বের করবো, জাস্ট আমি বি বের করতেছি। ওকে, ধরলাম আমি হচ্ছে বি এইভাবে দিলাম, এটা আমি ধরলাম যে এটা হচ্ছে আমার একক ভেক্টর।
আমি যদি বি এরটা বের করি, আমি তো তার মান দিয়ে ভাগ দিচ্ছি, সো মান দিয়ে ভাগ দিলে ভ্যালুতে এমনিতে 1 হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি যখন এরটা বের করতেছি, আমি এরটা এইভাবে লিখলাম, তোমরা চাইলে হচ্ছে ছোট হাতে দিয়েও লিখতে পারো, ম্যাক্সিমাম বইয়ের মধ্যে ছোট হাত দিয়ে দেওয়া। আবার আমি যদি এটাতেও সিমিলার কাজ করি, এখানেও আমি পাচ্ছি 1, তাহলে কি পাচ্ছি, দুইজনের মান যাই থাকুক না কেন আলটিমেটলি একক ভেক্টর মান 1 হচ্ছে। আর যেহেতু আমি আগে থেকেই জানি দুইটা নর্থ বরাবর মুভ করতেছে, তার ডিরেকশন সেম, দুইটা মান সেম, ডিরেকশন সেম, তাই যদি দুইটা ভেক্টরের দিক একই হয় তাহলে তাদের একক ভেক্টর অলওয়েজ সেম হবে। আচ্ছা, তাহলে আমরা এখন পাশেরটাতে যাই। পাশেরটাতে কি বলা, সমভেক্টর আর ঋণ ভেক্টর। ওকে ফাইন। সম কথার দেখে আমরা কি বুঝতেছি, দুটো সেম। এখন এখানে দুইটা সেম মানে দুটো অ্যাকচুয়ালি সেম, হুবহু সেম। এখন আমরা যখন কোনো কিছুকে সেম বলবো ভেক্টর হিসেবে, তখন আমাদেরকে তিনটা পার্টিকুলার ক্রাইটেরিয়া ফলো করতে হবে, তিনটা পার্টিকুলার প্যারামিটারকে সেট করতে হবে, যেটার বেসিসে আমি বলতেছি ভেক্টরগুলো সেম। একটা হচ্ছে একই জাতীয়। এখন একই জাতীয় কথাটা অর্থ কি? একই জাতীয় বলতে বোঝাচ্ছে আমার এইটা যদি একটা ভেক্টর হয় এবং এই ভেক্টরটা যদি কোনো একটা পার্টিকুলার ফোর্সকে ইন্ডিকেট করে, তাহলে আমার অন্য আরেকটা যে ভেক্টর সেটা একটা পার্টিকুলার ফোর্সকে ইন্ডিকেট করতে হবে। আমি একটা ত্বরণ দিলাম, একটা সরণ দিলাম, দুইটা আলাদা ভেক্টর না, দুটো সমান হবে না। সো একই জাতের হইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন তোমাকে সংজ্ঞা লিখতে বলবে যে সমভেক্টরের সংজ্ঞা লিখো, ঋণ ভেক্টর সংজ্ঞা লেখো, হুইচ ইজ ভেরি কমন, এগুলো প্রচুর আসে, বিশেষ করে একক ভেক্টরটা প্রচুর আসে। এগুলো যখন তোমাকে লিখতে বলবে, তোমাকে এইটাই লিখতে হবে যে দুইটা ভেক্টর যদি একই জাতীয় হয়, একই মানের হয়, একই দিকের হয়, তারা সমভেক্টর। জাতীয়টা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডটা কি, মান। অর্থাৎ প্রথম ভেক্টর যদি 5 হয়, পরের ভেক্টর অবভিয়াসলি 5ই হতে হবে। তারপর কি, ডিরেকশন। যেহেতু ভেক্টরের মধ্যে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তাই আমরা ডিরেকশনটা সেম রাখবো, এ থেকে বি, সি, ডি। এই যে আমি এ বি সি ডি বলতেছি, ভেক্টর লেখার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো কিছু লিখবো, আমি যদি লিখি এ বি, ইট মিনস আমি এ থেকে বি তে গেছি। আমি যদি লিখি সিডি, ইট মিনস আমি সি থেকে ডি তে গেছি। সো আমি যদি বি এ লিখি তাহলে কিন্তু এ বির উল্টা হয়ে গেল। এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, লেখার সময় এই জিনিসটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি লিখতেছি। ওকে, তাহলে আমরা একই জাতীয় পাইলাম, একই মানের পাইলাম, একই দিকের পাইলাম। এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল, যেখানে এ বি আর সিডি পুরোটা সেম, এবং এ বি আর সিডি কে যখন বিয়োগ দিই তাহলে 0 হবে। এখন আমরা পাচ্ছি ঋণ ভেক্টর। ঋণ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, সমভেক্টরের সাথে ঋণ ভেক্টরের তফাৎটা জাস্ট দিকের, অর্থাৎ দুইটা সেম, এ বি যা সিডিও তা। এখানে লাইনটা পড়ে নাই একটু। ওকে, তাহলে এখানে আমার এ বি আর সিডি দুইটা সম্পূর্ণ সেম, দুইটা একই জাত, দুইটার মানও সেম। প্রবলেম হচ্ছে ডিরেকশন, অর্থাৎ এ বি আর সিডি অ্যাকচুয়ালি সেম না। তাহলে এখানে সেম কারা, এখানে সেম হচ্ছে এ বি আর ডিসি। নরমালি এ বি আর ডিসিটা সেম হয়। এই যে আমি ডিসি বললাম, এটাকে যদি আমি উল্টা লিখি, এখানে যদি আমি উল্টা লিখি, সাপোজ আমি এটাকে সিডি লিখলাম, যেহেতু মান দুইটার সেম, জাস্ট আমি উল্টা লিখতেছি, তাই সামনে একটা নেগেটিভ দিতে হবে। এইটা হচ্ছে ঋণ ভেক্টর। ঋণ ভেক্টর আর সমভেক্টরের মধ্যে ডিরেকশন বাদে আর কোনো চেঞ্জ নেই। বিশেষ ভেক্টরের মধ্যে এর পরের পার্টে আছে সদৃশ, আরেকটা আছে বিসদৃশ। এখন এই যে সদৃশ আর বিসদৃশ, এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমাদেরকে একটু একটা জিনিস ফলো করতে হবে, একই জাতীয়, অসমমান, একই দিক। সিমিলারলি বিসদৃশে কি পাচ্ছি, একই জাতীয়, অসমমান, বিপরীত দিক। অর্থাৎ যদি এবি হয়, সিডি হয়, যদি দুটো সমান হয় তাহলে ওটা সমভেক্টর হইতো। বাট এখানে কি ঘটছে, দুটো অ্যাকচুয়ালি সমান না। এখানে একটা একটু ছোট অথবা একটু বড়, দুইটা সেম জাত, অর্থাৎ দুইটা সেম এলিমেন্ট, একটা ফোর্স হলে আরেকটা ফোর্স, একটা যদি সরণ হয় আরেকটা সরণ, একটা যদি ত্বরণ হয় আরেকটা ত্বরণ। অসমমান, এইটার মান যদি হয় 100, ফর এক্সাম্পল এটা হচ্ছে 80, ডিরেকশনটা সেম, তাহলে হবে সদৃশ। কিন্তু যদি ডিরেকশনটা সেম না হয়, সাপোজ ডিরেকশনটা হচ্ছে এই দিকে, অর্থাৎ এ থেকে বি, ডি থেকে সি, বিপরীত ডিরেকশন, তখন কি হবে, এটা হয়ে যাবে বিসদৃশ ভেক্টর।
বিসদৃশ ভেক্টর আর সদৃশ ভেক্টরের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই বিসদৃশ ভেক্টর আর সদৃশ ভেক্টর এই দুইটার যদি আমি একক ভেক্টরগুলোকে একটু দেখি, তাহলে একক ভেক্টরগুলো কেমন হওয়া উচিত। আমি যদি প্রথমটা একক ভেক্টর দেখি, সদৃশের একক ভেক্টর যদি একটা হয় a আর একটা হয় b, এটা সেম হবে। কারণ কি, একক ভেক্টরের মান তো অবভিয়াসলি সেম, 1, জাস্ট ডিরেকশনটা, দুটো ডিরেকশন সেম, তাই আমি সমান ধরতেছি। কিন্তু এই যে যখন আমি বিসদৃশ ভেক্টর ধরবো, বিসদৃশ ভেক্টর দেখো একই জাত অসম মান, ওকে ফাইন, একই জাত অসম মান আমি ধরলাম, আমি দিলাম ab, ওকে। এখন এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এইটা হচ্ছে আমার 1, এর মানও তো আমার 1, বাট এদের ডিরেকশনটা কি হচ্ছে বিপরীত, তাই এদের ভ্যালু অ্যাকচুয়ালি সেম হবে না। আমরা এখানে বড় জোর কি লিখতে পারি, আমরা বড় জোর এখানে লিখতে পারি এদের ভ্যালু হবে নেগেটিভ একটা আরেকটা। এটা হচ্ছে যদি আমি দুটা বিসদৃশ ভেক্টরকে দেখি এইভাবে দেখবো, দুটা যদি আমরা সদৃশ ভেক্টরকে দেখি এইভাবে দেখি। সিমিলারলি সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমার দুইটাই অসমমান, মান নিয়ে আমাকে মাথা ঘামাতে হচ্ছে না, আর যেহেতু আমার একক ভেক্টরে মানই ভাগ হয়ে 1 হয়ে যাচ্ছে, সো কোনো ক্ষেত্রেই আমার একক ভেক্টর অ্যাকচুয়ালি মান নিয়ে ভাবতে হয় না, আমার একক ভেক্টরের ক্ষেত্রে ভাবতে হয় ডিরেকশন নিয়ে। তাহলে এইটা আমরা একটু সামনে আগাই। এখন আসি বিপ্রতীপ ভেক্টর, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। একই জাতীয়, আবার একই কথা, একটার মান অন্যটার বিপ্রতীপ আর একই দিক। কোশ্চেন হচ্ছে বিপ্রতীপ কথাটার অর্থ কি। আমরা জানি বিপরীত, বিপরীত মানে হচ্ছে একটা আরেকটার উল্টা। আমরা যখন ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী বিপরীত বলবো তখন হবে উল্টা, একটা যদি এই দিকে যায় আরেকটা হবে এই দিকে, অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা হবে মাইনাস। বাট যখন আমরা বলবো বিপ্রতীপের কথা, বিপ্রতীপ মানে হচ্ছে গুণাত্মক বিপরীত। এখন গুণাত্মক বিপরীতটা কি, একটা যদি হয় 4, আরেকটা হবে 1/4, 4 1/4, এটা হচ্ছে বিপ্রতীপ, 4 এর বিপ্রতীপ হচ্ছে 1/4। তাহলে বিপ্রতীপ ভেক্টরটা কি, একই জাতীয় হইতে হবে, একটা মান অন্যটার বিপ্রতীপ হইতে হবে, বিপরীত না, বিপ্রতীপ। আরেকটা হচ্ছে একই দিক। এটা একটা এমসিকিউ, এটা বোর্ডে আসে এমসিকিউ, আমরা একটা এমসিকিউটা দেখি। আমাকে বলছে নিচের কোনটা বিপ্রতীপ ভেক্টর, ওকে ফাইন। এখানে দেখো 3, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস একটু উল্লেখ করে রাখি, বিপ্রতীপ ভেক্টরে যখন আমাকে বলা হচ্ছে একই দিক, তখন দিকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, আই, জে এবং কে, এইটা বাদে কিন্তু আমাদের দিক বোঝার কোনো ওয়ে নাই। দিস ইজ দ্য অনলি ওয়ে উই হ্যাভ, যে আমরা আই জে কে দিয়ে বুঝবো কোনটা এক্স এক্সিস, কোনটা ওয়াই এক্সিস, কোনটা জে এক্সিস। আমরা যদি প্রথমটার দিকে তাকাই 3i 1/3j, আমরা একটু জিনিসটা লিখি, 3i 1/3j, মান না হয় বিপ্রতীপ, ডিরেকশন ডিফারেন্ট, একটা আসছে আই আর একটা আসছে জে, আমাকে বলছিল একই দিকের হইতে হবে, তার মানে এটা ভুল, প্রথমটা কাটা। পরেরটার দিকে তাকাও, পরেরটাতে বলছে 5 আর 1/5k, 5 1/5k, এখানেও আছে k। সিমিলারলি মান মান বিপ্রতীপ, কে কে মানে ডিরেকশন সেম, এইটা হবে। সো সেকেন্ডটা ঠিক আছে। একইভাবে তোমরা যদি পরেরটা দেখো, 3 নাম্বার হচ্ছে 4 আর 1/4, ওকে ফাইন, 4 আর 1/4, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1/4। ইস্যুটা কি, আই আর কে হয়ে গেছে, অর্থাৎ একটা এক্স এক্সিস বরাবর আর একটা হচ্ছে জেড এক্সিস বরাবর, তার মানে আই কে দুটো ডিরেকশন ডিফারেন্ট, তার মানে এটা হবে না। একইভাবে আমরা যদি 4 নাম্বারটা দেখি, 4 নাম্বার কি বলছে, 6 আর 1/6, সরি এটা 1/6। আচ্ছা 6 আর 1/6 ভ্যালু না হয় আমার বিপ্রতীপ, আর আমরা যদি ডিরেকশনের দিকে তাকাই, ওকে ফাইন, ডিরেকশনও তাহলে আমার সেম আসছে, তার মানে আমার 4 নাম্বারটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে। এটা হচ্ছে বোর্ডে আসা একটা এমসিকিউ, বোর্ডে বিপ্রতীপের এই এমসিকিউ গুলো খুবই কমন, খুবই ফ্রিকোয়েন্টলি আসে। এখন এই কোশ্চেনটা, দুইটা বিপ্রতীপ ভেক্টর অবশ্যই সদৃশ ভেক্টর, কিন্তু দুইটা সদৃশ ভেক্টর সর্বদা বিপরীত ভেক্টর নয়, এই কথাটার অর্থ কি, এটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে 2 মার্কের একটা কোশ্চেন। আমরা যদি একটু আগের স্লাইডে যাই, সদৃশে আমরা কি কি বলছি, একই জাতীয় অসম মান একই দিক, একই জাতীয় একই দিক অসম মান, ফাইন। আমরা একটু পরেরটাতে যাই,
একই জাতীয় একই দিক, এই যে একটা কথা আসছে, একটা আর একটা বিপ্রতীপ হবে, 3 1/3 দুইটা কি অসমান না? তার মানে এটাও তো এক প্রকার সদৃশ ভেক্টরই হচ্ছে। জাতীয় দিক সেম, একটা আরেকটার সাথে ম্যাচ করতেছে না, ডিফারেন্ট ভ্যালু, তার মানে বিপ্রতীপ ভেক্টরটাও এক প্রকার সদৃশ ভেক্টর। কিন্তু সব সদৃশ ভেক্টরের কথা যদি আমি বলি, সাপোজ সব সদৃশ ভেক্টরের কথা যদি আমি বলি, মনে করো যে 3 আর আমি দিলাম হচ্ছে 5, দুইটার ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, সো এটা সদৃশ ভেক্টর হচ্ছে, কিন্তু এটা তো বিপ্রতীপ হচ্ছে না, এটা মোটেও বিপ্রতীপ না। তাহলে বিপ্রতীপ আর সদৃশের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা খুবই ইন্টারেস্টিং একটা সম্পর্ক, সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে দুইটা বিপ্রতীপ ভেক্টর সদৃশ ভেক্টর হবে, কিন্তু দুইটা সদৃশ ভেক্টর সবসময় বিপ্রতীপ ভেক্টর হবেই, এটা ম্যান্ডেটরি না। ওকে, তাহলে এখন আমরা দেখবো অবস্থান ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তার কারণ হচ্ছে এইটা বেশ কয়েকটা চ্যাপ্টারের খুবই বেসিক কোর যে আইডিয়া সেটা। এই অবস্থান ভেক্টর দিয়ে আমরা প্রাসের ম্যাথ বলো কিংবা সামনে গিয়ে যখন তুমি ম্যাথমেটিক্সেরই বিভিন্ন প্রবলেম সলভ করবা, তখন দেখা যাবে অবস্থান ভেক্টরের আইডিয়াটা অনেক বেশি ইউজ হচ্ছে। এই অবস্থান ভেক্টরের সংজ্ঞাতে একটা ইন্টারেস্টিং টার্ম আছে, প্রসঙ্গ কাঠামো। কোশ্চেন হচ্ছে প্রসঙ্গ কাঠামোটা অ্যাকচুয়ালি কি? প্রসঙ্গ কাঠামো বলতে বোঝায় একটা ওভারঅল সিস্টেম। সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি একটা বাড়ি, একটা গাড়ি কিংবা যে কোনো কিছু হতে পারে। একটা সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম, যেটার মধ্যে নিউটনের যে ফর্মুলাগুলা সেগুলো অ্যাপ্লিকেবল হবে। কি রকম? ধরলাম কেউ একজন পি থেকে কিউতে গেছে এবং সে হচ্ছে একটা সার্টেন ভেলোসিটিতে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে যাইতে তার সময় লাগছে হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে টি 5 সেকেন্ড। তাহলে আমরা চাইলে কি এখান থেকে সিম্পলি পি থেকে কিউ পর্যন্ত এই ডিসটেন্সটা বের করতে পারি। এই যে আমি পি কিউ এর ডিসটেন্সটা বের করতে পারতেছি এই সিস্টেমের মধ্যে, তার মানে এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোটা হতে পারে কোনো একটা গাড়ির মধ্যে কিংবা হতে পারে একটা পৃথিবীর মধ্যে। ফর এক্সাম্পল পৃথিবীর মধ্যে আমি যে স্পিডে দৌড়াচ্ছি আমার ভেলোসিটি বের করতে গেলে আমি নিউটনের ফর্মুলাগুলো ইউজ করব। একইভাবে আমি যখন মার্সে যাব, মার্সের মধ্যে কেউ যদি দৌড়ায়, আমি যদি তার ফর্মুলা বের করতে চাই সেখানেও আমি নিউটনের ফর্মুলা ইউজ করব। বাট একটা প্রসঙ্গ কাঠামো থেকে আরেকটা প্রসঙ্গ কাঠামো যখন আসবে, দুটো আলাদা আলাদা প্রসঙ্গ কাঠামো, তখন দেখা যাবে কি এই দুইটা প্রসঙ্গ কাঠামোর ভ্যালুর মধ্যে একটা চেঞ্জ আসা স্টার্ট করতেছে। এই জায়গা থেকে মূলত আপেক্ষিকতার একটা আইডিয়া আসে, যেটা আমরা চ্যাপ্টার 8-এ পড়বো। বাট প্রসঙ্গ কাঠামো বলতে বোঝাচ্ছে এমন একটা সিস্টেম যেখানে নিউটনের ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তাহলে কি বলছে? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এখানে প্রসঙ্গ কাঠামোটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছি? একটা সিস্টেমের এক্সিস দিয়ে, একটা এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস। দেন এই হচ্ছে আমার একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমার পি এক্স কমা ওয়াই। আমি যদি পি এর অবস্থানটা এই 0,0 সাপেক্ষে বের করি, তাহলে আমার যে ওপিটা আছে এইটা হবে হচ্ছে আমার অবস্থান ভেক্টর। আই রিপিট, আমাকে 0,0 অর্থাৎ অরিজিন বা মূল বিন্দু ওইটার সাপেক্ষে বের করতে হবে। আমি চাইলে র্যান্ডম যে কোনোটার সাপেক্ষে বের করলে সেটা অবস্থান ভেক্টর হবে না। এখন এই যে আমি অবস্থান ভেক্টরের কথা বলতেছি, এই অবস্থান ভেক্টরকে খুবই পপুলার একটা ওয়েতে ডিনোট করা হয়, সেটা হচ্ছে আর। এটা আমি একটু বড় করে লিখি, সামনে যখন আমরা ভেক্টর ক্যালকুলাস করব তখন যেন এটা দেখে সবার মনে পড়ে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থান ভেক্টর। সো এটা হচ্ছে অবস্থান ভেক্টরকে ডিনোট করার সবচেয়ে পপুলার আর সবচেয়ে কমন একটা ওয়ে। আমরা তার পরেরটাতে যাই। তার পরেরটাতে কি আছে? স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর আর হচ্ছে একটু আগে আমরা বললাম অবস্থান ভেক্টর, এই দুইটা মোটামুটি পরীক্ষা অনেক বেশি আসে। স্বাধীন ভেক্টরটা কি? স্বাধীন ভেক্টর হচ্ছে সিমিলারলি আবারও সেই প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর যে কোনো বিন্দুকে আদি বিন্দু ধরে যে ভেক্টরটা নির্ণয় করা হয় তাকে স্বাধীন ভেক্টর বলে। ওকে ফাইন। আদি বিন্দু বলতে কি বোঝায়? আদি বিন্দু, শেষ বিন্দু। আমি যদি বলি আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্ট পর্যন্ত গেছি, এ হচ্ছে আদি, বি হচ্ছে শেষ, অর্থাৎ আমি যেখান থেকে স্টার্ট করব সেটা হবে আমার আদি বিন্দু। আমি যদি একটু আগের স্লাইডে যাই, আমি স্টার্ট করছি থেকে 0,0, গেছি কোথায়? পি। এই কারণে আমি কি লিখছি? ওপি, রাইট? যখন আমি ওপি লিখবো এটা মানে হচ্ছে আমি ও থেকে পি এর দিকে যাচ্ছি। এখন আমি যদি পরেরটাতে যাই, পরেরটাতে একটু লক্ষ্য করে দেখো পিকিউ এর যেই ট্রেনটা, পিকিউ যেটা আছে সেটা কোনোভাবে
ও কমা ওর সাথে বা 0,0 এর সাথে বা মূল বিন্দুর সাথে কানেক্টেড না। দ্যাট মিনস এইটার সাথে মূল বিন্দুর সম্পর্ক নেই। এই ক্ষেত্রে আমাকে যে আদি বিন্দুটা আছে সেটা হয় আমাকে কিউ ধরতে হবে, হয় আমাকে পি ধরতে হবে। ম্যাটার করে না আমি কোনটা ধরবো, বাট যেটাই ধরি সেটা যেন 0,0 না হয়, এটা হচ্ছে মাস্ট। সো স্বাধীন ভেক্টরটা হচ্ছে 0,0 বা মূল বিন্দু বাদে যে কোনো বিন্দু, সেটাকে যদি আমি আদি ধরি এবং শেষ যেটাই হোক সেটা হয়ে যাবে আমার স্বাধীন ভেক্টর। তাহলে এখন এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, হোয়াট ইফ আমি এই জায়গাতে ওপি এইভাবে না লিখে এইভাবে লিখতাম। শর্তটা কি? 0,0 সাথে কানেক্টেড থাকতে হবে, এর বেসিসে আমার বিন্দুটা বের করতে হবে। আমি কিন্তু ওপি লিখিনি, আমি লিখছি পিও। তাহলে এখন কি হবে? এখন কি এটাকে আমি অবস্থান ভেক্টর বলবো নাকি এটাকে আমি স্বাধীন ভেক্টর বলবো? যেহেতু আমি পি থেকে স্টার্ট করছি, আমার আদি বিন্দুটা চেঞ্জ হয়ে গেছে, আর আমি ওতে যাচ্ছি, আর আমি ও থেকে যেহেতু স্টার্ট করি নাই, তার মানে আমার অবস্থান ভেক্টর এটা না। এটা আমার থিওরিটিক্যালি আসতেছে, বাট এখানে আমি কি করব? এখানে আমি কাকে স্বাধীন বলবো আর কাকে অবস্থান বলবো? তোমাদের যদি কারো অ্যান্সার থেকে তোমরা একটু জানাবা। 2-3 মিনিট 4 মিনিট ভিডিওটা পজ করে একটু ভাবো যে এখানে অ্যান্সারটা কোনটা হবে। ওকে, যদি তোমাদের ভাবা শেষ হয় আমি অ্যান্সারটা বলি। ফাইন, এখানে আমার এখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে বের করা হয়। কোন বিন্দুর অবস্থান, আমি যখন পি বিন্দুকে বের করব, আমি জিরোটাকে রেফারেন্স ধরছি, এখান থেকে আমি পিতে গেছি। তাহলে আমি যখন পিও বলছি তখন তার অর্থ কি? আমি পিটা অলরেডি জানি, অর্থাৎ আমার পিটা জানা। পি যদি আমার জানাই থাকে তাহলে আমি পিওটা কিভাবে বের করব? পি যদি আমার জানা থাকে তাহলে তো এটা আমার অজানা কোনো কিছুর মান আমি বের করতে পারতেছি না জিরোর সাপেক্ষে। এইটার অর্থ হচ্ছে আমি পি এর ভ্যালুটা জানি, আমি ওর ভ্যালুটা জানি না, আমি ও এরটা বের করতেছি। সো দ্যাট মিনস এইটা অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টর না। অবস্থান ভেক্টর হইতে গেলে আমি যে পয়েন্টটাকে ফিক্স করতেছি, আমি যে পয়েন্টের ভ্যালুটা টার্গেট করতেছি, সেটা অবশ্যই অজানা হইতে হবে। এইটার জন্য আমি ও থেকে পিতে যাচ্ছি, ওকে আমি রেফারেন্স ধরতেছি। যখন আমি পি কে রেফারেন্স ধরবো তখন অবভিয়াসলি পিটা আমার জানা, আমি যাকে রেফারেন্স ধরি তার ভ্যালুটা আমি জানি। স্বাধীন ভেক্টরে আসি। স্বাধীন ভেক্টরটা আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে পিকিউ যেটা আমরা দেখতেছি, এই পিকিউটা হচ্ছে স্বাধীন ভেক্টর, কেননা এখানে আদি বিন্দুটা 0,0 না, এটা র্যান্ডম যে কোনো বিন্দু। এরপরে আসি হচ্ছে আমরা সরণ ভেক্টর। সো আমরা সারা জীবন জেনে আসছি সরণের ফর্মুলা কি কি, সরণের ম্যাথ কি কি, বাট এখানে আমরা দেখতেছি এটা অ্যাকচুয়ালি একটা ভেক্টর। সরণ ভেক্টরটা কি? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনের কারণে যে ভেক্টর উৎপন্ন হয় তাকে সরণ ভেক্টর বলে। ফাইন, এইটা অর্থ হচ্ছে আমি 0 থেকে পি পর্যন্ত আগে থেকে আমার একটা ভেক্টর ছিল, আমি জাস্ট এই পিটাকে টেনে বড় করে এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করে কিউ পর্যন্ত নিছি। সো আমি এই যে এক্সট্রা পি কিউটা পাইলাম, এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। শর্ত কি কি হইতে হবে? এখানে আমি যে পিকিউটা নিচ্ছি সেইটার ডিরেকশন অবভিয়াসলি আমার আগে যেটা ছিল ওপি ওইটা সমান হতে হবে, সেম ডিরেকশনটা আমার সেম হওয়া লাগবে। এন্ড এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি এখানে সিম্পলি দেখি, আমি যদি ও কিউ থেকে ওপি কে বাদ দিই তাহলে আমি সিম্পলি পি কিউ পাচ্ছি। এটা হচ্ছে সিম্পল একটা বিষয় যেটা নিচে লেখা আছে, এখানে হয়তোবা দেখা যাচ্ছে না, বাট এখানে এই জিনিসটা লেখা আছে যে পি কিউ এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব। আমরা এখন পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। এখন কোশ্চেন হচ্ছে শূন্য আবার ভেক্টর হয় কিভাবে? এই কোশ্চেনটা বিভিন্ন সময় বিভিন্ন জন করে থাকে, বিশেষ করে ভার্সিটি টিচাররা যদি হচ্ছে কখনো মন চায় ভেক্টর পড়াইতে, তারা এই কোশ্চেনটা খুব বেশি করে, খুব ফ্রিকোয়েন্টলি করে। কারণ কোশ্চেন হচ্ছে শূন্য ভেক্টর হয় কিভাবে। আচ্ছা, আমি একটা সিনারিও জিনিসটাকে বুঝাই। ফর এক্সাম্পল, আমি এ বিন্দুতে ছিলাম, ধরো এ, আমি গেলাম বি বিন্দুতে একদম স্ট্রেট, যাওয়ার পর আমার কাজকর্ম শেষ, আমি আবার বি থেকে এতে ব্যাক করলাম। সো আমি যদি এখন একটা পুরোটাকে একটা ইনসিডেন্ট ধরি, একটা ঘটনা, তাহলে আমার আদি অবস্থান কোনটা? এ। পুরো ঘটনার আবার শেষ অবস্থান কি? এই এ। তাহলে পুরো অবস্থানের আদি আর শেষ দুইটাই আমার এ। তাহলে এখন যদি আমি ভেক্টরটা বের করতে চাই, আলটিমেটলি কিন্তু আমি এ মাইনাস এ করতেছি, অ্যান্সার কিন্তু জিরো। অ্যান্সারটা জিরো আসতেছে, তার অর্থ কি এখানে কোনো ইনসিডেন্ট ঘটে নাই?
অবভিয়াসলি ঘটছে, আমি গেছি, আমি আসছি। এইটা অর্থ কি বুঝায়? এটা অর্থ বুঝে একটা লুপ, অর্থাৎ আমি যেই পথে সামনে আগাইছি আমি ওই পথে ব্যাক করছি। এখানে ভেক্টর বলতে মূলত যেটা মিন করে সেটা হচ্ছে সিমিলার ভেক্টর একই সাথে একই ইনসিডেন্টে অপোজিটলি কোএক্সিস্ট করতেছে, এইটা হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টরে মানটা শূন্য, অসংজ্ঞায়িত দিক আছে। কোশ্চেন হচ্ছে অসংজ্ঞায়িত দিক বলতে কি বুঝায়? যেটার ভ্যালুই নাই, সেটা আমি ডিরেকশন কিভাবে বের করব? আমি এ তে ছিলাম, বি তে গেলাম, আমি আবার বি থেকে এতে ব্যাক করলাম, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, এই যে আমি দাঁড়ায় আছি, এখানে আমার ডিরেকশনটা কি? এই ইনসিডেন্টটা আমার ডিরেকশনটা কি? এই ইনসিডেন্টে কিন্তু আলটিমেটলি আমার কোনো ডিরেকশন নাই যদি আমি ব্রড সেন্সে তাকাই। তার অর্থ কি ডিরেকশন নাই? মোটেও না, আমি তো দেখতেছি, আমি যাচ্ছি, আমি আসতেছি। তার অর্থ হচ্ছে এর একটা ভ্যালু আছে, এর একটা ডিরেকশন আছে, বাট ডিরেকশনটা কি সেটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অর্থ কি আছে, বাট আমি বের করতে পারতেছি না বা বের করা সম্ভব না। আমরা যদি এইরকম আরেকটা সিম্পল এক্সাম্পল দেখি, ধরো কোনো একটা জায়গায় এনার্জি ফ্লাকচুয়েশন ঘটছে, ওকে, মনে করো এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে আমার সামনের দিকে হচ্ছে টাইম, এটা হচ্ছে আমার এনার্জি। এখন মনে করো যে এইখানে গেল হচ্ছে 5 মিনিট, টাইমটা সেম, এটা হচ্ছে 10 মিনিট, এই পুরোটা 10 মিনিট, জাস্ট অর্ধেক করে ভাগ করলাম। এখন যদি এমন হয় প্রথমবার এনার্জিটা উঠলো, দেন নামলো, পরের বার এমন করে চলে গেল। এখন যদি কেউ বলে যে এনার্জির প্রপাগেশনটা কোন দিকে, এনার্জি কোন দিকে যাচ্ছে, তুমি বলতে পারবে এনার্জি সামনের দিকে যাচ্ছে, এনার্জি জাম্প করতেছে, অ্যামপ্লিটিউড কোন দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর, ফাইন। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় এখানে টোটাল এনার্জিটা কত, এখন আমরা তো জানি ই, এটা ভেক্টর, এটা আমরা জানি, তাহলে এই জায়গাতে আমার কিন্তু আলটিমেটলি ভ্যালুটা, আমি যদি টোটাল ভ্যালুটা বাই করি পার্টিকুলার ইনসিডেন্ট, আমি কিন্তু ভ্যালুটা পাচ্ছি 0। তার কারণ হচ্ছে এনার্জি একবার যেই পরিমাণ বাড়ছে আরেকবার এনার্জি ঠিক সেই পরিমাণ কমছে, তার মানে কিন্তু আমি এখানে আলটিমেটলি কোনো এনার্জি পাচ্ছি না। কিন্তু তাই বলে এখানে এনার্জি ছিল না, এনার্জি কিন্তু ছিল। সো এনার্জি যে ডিরেকশনটা আছে সেইটা এই পুরো ইনসিডেন্টকে আমি যদি কল্পনায় নিই সেটা অসংজ্ঞায়িত। নাল ভেক্টর মূলত এই জিনিসগুলোর সাথে ডিল করে, অ্যান্ড নাল ভেক্টর আমরা 0 তার উপরে এটাতে প্রকাশ করি। এটা পরীক্ষা অনেক আসে যে নাল ভেক্টরটা কি, বা নাল ভেক্টর একটা দুটো এক্সাম্পল দাও, বা নাল ভেক্টর দিয়ে কি বুঝো, সংজ্ঞাটা খুব কমন। আচ্ছা, নাল ভেক্টর সম্পর্কে আমরা একটু আগে যা যা জানলাম, খুব ইম্পর্টেন্ট আর খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই নাল ভেক্টর সম্পর্কে আমরা এখন একটা খুবই ইন্টারেস্টিং, খুবই বেসিক একটা কোশ্চেন জানবো। এই কোশ্চেনটার গুরুত্ব অনেক বেশি, কারণ এই কোশ্চেনের উপর ডিপেন্ড করতেছে তুমি আসলে ভেক্টর ওভারঅল আমরা এখন পর্যন্ত যা যা বললাম প্লাস এই নাল ভেক্টর কতটুকু বুঝো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, আমরা একটু তাকাই, এখানে আমরা হচ্ছে দুইটা পয়েন্ট দিছি, বাট আমরা যদি আগের স্লাইডগুলোতে যাই, তোমরা দেখবা আগের স্লাইডে আমাদের সবসময় হচ্ছে একাধিক পয়েন্ট ছিল। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মিস করছি, সে পয়েন্টটা হচ্ছে একক ভেক্টর। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা বলছি মান শূন্য কিন্তু অসংজ্ঞায়িত দিক, একে কিভাবে প্রকাশ করা হয়, কিন্তু আমরা কিন্তু একক ভেক্টর সম্পর্কে কোনো কথা বলি নাই। কোশ্চেন হচ্ছে নাল ভেক্টরের কি একক ভেক্টর থাকবে কি থাকবে না? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা এখন একটু ভাববা, তোমাদের যা যা মাথায় আসে তোমরা একটু ভেবে, একটু পজ করে একটু নিজেরা ভেবে নাও। তোমাদের যদি ভাবা হয়ে যায় দেন তোমরা আবার এটাকে রেজিউম করো, করে দেখো যে অ্যান্সারটা তোমাদের সাথে ম্যাচ করে কিনা। যদি দেখো যে কাছাকাছি যাচ্ছে বা ম্যাচ করছে, দেন ভেরি গুড, তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝছো। আর যদি না ম্যাচ করে অসুবিধা নেই, এখন তুমি শিখে যাবা। আচ্ছা, ফার্স্ট আমাদের বুঝতে হবে একক ভেক্টরটা আমরা আসলে কি কি বলছিলাম, আমি একটু রিমাইন্ড করাই। ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে একক ভেক্টর মান হবে 1, আই রিপিট 1। সেকেন্ড আমি কি বলছিলাম, যে একক ভেক্টরের একটা দিক আছে যেই দিকটা যে অ্যাকচুয়াল ভেক্টর ছিল ওই ভেক্টরের সাথে সেম। এটা ছিল 2টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি বলছিলাম, যে একক ভেক্টর বের করার জন্য আমাকে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওর মান এইভাবে বের করতে হয়। এখন আমরা দেখবো যে নালের ক্ষেত্রে সেটা খাটে কি খাটে না। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে নাল ভেক্টরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন। এখানে তো আমরা একটা রূপ দিছি, রাইট? তো এইটাকে আমি একটা স্টাইলে লিখবো, যে স্টাইলে তোমরা একটু আগে দেখে আসছো যে আমরা ভেক্টরকে কোন স্টাইলে লিখি বা ভেক্টর প্রকাশের ওয়ে অফ এক্সপ্রেশনটা কি। তো সেটা হচ্ছে 0i 0 j cap 0 k cap। কোশ্চেন হচ্ছে এই তিনটা কথার অর্থ কি। এটা অর্থ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু 0,
এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু 0, জেড অ্যাক্সিস বরাবরও ভ্যালু 0। এখন ভেক্টর রূপ থেকে ভেক্টরের মান প্রকাশের একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা হচ্ছে আমরা সিম্পলি একটা রুট দিব, রুট দিয়ে এই প্রত্যেকটাকে যোগ করে দিব, জাস্ট ডিরেকশনটা বাদ দিয়ে ভ্যালুগুলোকে আমরা স্কোয়ার করে যোগ করে দিচ্ছি। ওকে, এটা করলে তো আমার আলটিমেটলি 0ই আসে। তাহলে আমি কি বুঝতেছি যে আমার যে ভেক্টরটা এক্সিস্ট করতেছে এই জায়গায় তার ভ্যালু 0, যেটা এখানে বলা হয়েছে। তাহলে এখন যদি আমি একক ভেক্টর বের করতে চাই, ফর এক্সাম্পল আমি একক ভেক্টরটা এই জায়গায় দিচ্ছি a0। একটু দেখো আমার লেখার স্টাইলটা কি ছিল, এইটা সরি আমার লেখার স্টাইলটা কি ছিল, এটা। এই জায়গায় ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে এটা একটা ভেক্টর, সো আমি ভেক্টরটাকে ভেক্টর জায়গায় রাখলাম, বাট নিচের যে নাম্বারটা, নিচের যে আমি ভ্যালুটা লিখছি মডুলাসের মধ্যে ও ভেক্টর বা 0 ভেক্টর, এটা কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু, সেটা কত? 0। ইস্যুটা হচ্ছে এইটার অ্যান্সার আদৌ এক্সিস্ট করে না। করে না বলাটা অ্যাকচুয়ালি ভুল, জিনিসটা বলা উচিত আনডিফাইন্ড, বা যেটা আমি বের করতে পারতেছি না, সংজ্ঞায়িত না। তাহলে এইটার মান অ্যাকচুয়ালি আনডিফাইন্ড। এই যে আমি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত লিখলাম, এই ব্যাপারটা এখন কি একটু ভালো করে তোমাদেরকে বুঝাই। ওকে, এখন এই যে আমি এই জায়গায় ভ্যালুটা বের করলাম, ভ্যালুটার মান কিন্তু 1 হয় নাই। যেহেতু 1 হয় নাই, তার মানে নাল ভেক্টরের কখনো একক ভেক্টর নেই। ওকে, দেন अगेन আমি যদি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি, তাহলে আলটিমেটলি আমার দিকই থাকবে, রাইট? সো এখানে আমি যে জিনিসটা পাইছি এটা কি আমার ডিরেকশন। ডিরেকশনটা কি? আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত আসছে। এখানে দেখো আমি একই কথাই বলছি, মান 0 কিন্তু দিক অসংজ্ঞায়িত। সো এই হচ্ছে নাল ভেক্টর সম্পর্কে খুবই ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইচএসসি বা কলেজের কোনো এক্সাম এখানে খুব বেশি প্রিফার করে, বা মডেল টেস্টে দেখবা যে এই কোশ্চেনটা খুবই প্রিফার করে বেসিক হিসেবে। তো বেসিক বিল্ডিং এর এটা ছিল আজকের প্রথম ক্লাস। এই ক্লাস সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে বা যে কোনো কোয়ারি এই রিলেটেড এনিথিং, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবা অথবা আমাদেরকে সরাসরি ইনবক্স করবা, আমরা তোমাদের কাছে রিচ করব। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই বেসিক জিনিসগুলো একটু হলো ভালো করে দেখবা, যেহেতু তোমাদের হাতে সময় কম, কয়েকটা দিন পর তোমাদের এইচএসসি। যদি এমন হয় যে তুমি বেসিকের ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট, তাহলে হয়তো তুমি স্কিপ করতে পারো, বাট যদি তোমার একটু ল্যাক অফ কনফিডেন্স থাকে, আমি সাজেস্ট করবো ক্লাসগুলো করো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।